৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার। কোর্ট মার্শালের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর। বিএনপিতে যেন দুষ্টু লোকের আবির্ভাব না ঘটে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম। দলটাতে যাতে দুষ্টু লোকের আবির্ভাব না ঘটে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাইয়ে শহীদ আবু সাঈদ ও ওয়াসিমকে গভীর শ্রদ্ধায় স্মরণ। শেখ হাসিনাকে ফেরাতে দরকার ভারতের সদিচ্ছা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে জাতিসংঘে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ নাহিদের। জীবন দিয়ে হলেও ২৪কে রক্ষা করার প্রত্যয় জামায়াত আমিরের। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির ও হাদির হত্যাকারীদের ফেরাতে কাজ চলছে। হরমুজের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের বেপরোয়া হামলা, পাল্টা আঘাত ইরানের। মধ্যপ্রাচ্যে বার্তির সব অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছে আমি রঞ্জিত শেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। ৪৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেপ্তার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। বুধবার রাতে বনানী থেকে গ্রেপ্তারের পর কোর্ট মার্শালের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ। দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যার পর চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে ফোন করে এটাই বলেছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। কিলিং মিশনে অংশ নিয়ে ঘুমন্ত শহীদ জিয়াউর রহমানকে শনাক্ত করেন মেজর মোজাফফর। তার সাথে ছিলেন ক্যাপ্টেন মুসলেহুদ্দিন। এরপর সেখানে অন্য সেনা কর্মকর্তা ও সদস্যরা গিয়ে গুলি করে হত্যা করেন বিএনপির প্রতিষ্ঠাতাকে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ পর থেকে ছদ্মনামে দেশে ও দেশের বাইরে যাওয়া আসা করেছেন, কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। দিনভর ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর যেটা বলে যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করেন এবং এটা ইয়েও আছে তদন্তে আছে। ধরার সঙ্গে সঙ্গে আমরা যে কাউকে এরকম অ্যাবসকান্ডেড কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সেনা ইয়েকে করে তাদের কাছে হস্তান্তর করি। ওনার শ্বশুরের বাসা আমি যতটুকু জেনেছি। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার পর সামরিক আইনে মামলার বিচার কাজ শুরু হয়। সে বছরই মার্শাল আইনে ১৩ সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া ক্যাপ্টেন মুসলেউদ্দিনকে যাবজ্জীবন দেওয়া হয়, আর মেজর মোজাফফর ছিলেন পলাতক। মার্শাল কোডে এটা কেউ বিচার আলোর মুখ দেখে নাই, ওই বিচারে কেউ আলোর মুখ দেখে নাই, সেজন্য ওটাকে বিচার বলা যাবে না। মার্শাল্লার বিচার কোনো বিচার না। অপেক্ষা করেন, একজন যেহেতু ধরা পড়েছে, আস্তে 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 কারা কারা জড়িত ছিল এটা আমরা পেয়ে যাব। তদন্ত সূত্র জানিয়েছে, দেশের আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় নতুন করে সামনে আসবে, আর মোজাফফর হোসেনের ভাগ্য নির্ধারণ হবে সামরিক আদালতে। মনিরুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ কথা? দেশের উন্নয়নে কি ভাবনা ভেবেছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই রাষ্ট্রনায়ক? স্টার নিউজকে সে কথাই জানালেন চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জানান, চট্টগ্রামে নিজের জন্য আরেকটি স্থায়ী ঠিকানা গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি। একই সঙ্গে বিএনপিতে যেন দুষ্টু লোকের আবির্ভাব না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। চট্টগ্রামে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের মাত্র কয়েক ঘন্টা আগে যিনি তার সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়েছিলেন, তিনি তৎকালীন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেজর মুজাফফর গ্রেফতারের খবর শুনে উচ্ছ্বসিত এই প্রবীণ বিএনপি নেতা একান্তে কথা বলেন স্টার নিউজের সাথে। বলেন, জিয়াউর রহমানকে হত্যার পিছনে সামরিক, বেসামরিক আর কারা জড়িত তা বের করতে হবে এখন। শহীদ জিয়া রহমানের হত্যাকারীকে আজকে গ্রেপ্তার করেছে, সেই জন্য আজকে বুকটা খুব পাতলা হালকা হয়ে গেল। এতদিন অত্যন্ত ভারী মনে ছিলাম যে এরা কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন এদেরকে বিচার হচ্ছে না। আজকে সেটা করাতে সরকারকে আরেকবার সরকার কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জানান 29 ডিসেম্বর গভীর রাত পর্যন্ত সার্কিট হাউসের শয়নকক্ষে একান্তে তার সাথে কথা বলেন জিয়াউর রহমান। এ সময় বিএনপি ও দেশ নিয়ে নিজের ভাবনার কথা জানান রাষ্ট্রপতি জিয়া, যেখানে ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার দূরদর্শী সংকল্প। দলটাতে যাতে দুঃস্থ লোকের আবির্ভাব না ঘটে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেদিন রাতে আমাকে উনি ওনার শয়ন কক্ষে ডেকে নিয়ে যান, তখন 12:30। তো নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করুন আমি কেমন হয়, আমার খোঁজখবর নেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলেন আমি এই বিএনপিটাকে গড়ে তুলতে চাই, ক্ষমতার জন্য নয়, তোমাদের কাউকে মন্ত্রী এমপি বানাবার জন্য নয়, দেশটা স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ডতাকে পাহারাবার জন্যে আমি একটা পাহাড়দার বাহিনী বানাতে চাই, আর সেটা হচ্ছে বিএনপি। তার দাবি, নিজের জীবনের উপর হামলার বিষয়েও কম বেশি অবগত ছিলেন জিয়াউর রহমান, তবে সেসব সত্ত্বেও শঙ্কিত ছিলেন না তিনি। আমি ওনার মধ্যে এমন কোনো সিমটম দেখি নাই যে আজকে এরকম একটা ঘটনা হবে, এমন কোনো সিমটম ওনার কাছে আমি দেখি নাই। উনি অত্যন্ত স্বাভাবিক ছিলেন এবং আমাকে উনি ডিসিকে বলে আমি আসার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন। তারপর দিন সকালবেলা যখন আমি শুনলাম যে এরকম উনি ওনাকে শাহাদাত বরণ করেছেন, তখন মনে হলো যে পৃথিবীতে আমি আর নাই। বিপদগামী সেনা সদস্যরা জিয়াউর রহমানকে হত্যা করে দেশের অগ্রযাত্রা ও সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলেছিল, এমন মন্তব্য করেন সেই রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। জুলাই শহীদ দিবসে রংপুরে দিনভর অনুষ্ঠিত হলো নানা কর্মসূচি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোকসভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, জুলাইয়ের চেতনায় দেশ গঠনে কাজ করছে সরকার। আর আবু সাইদের কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। মাহমুদ রাফিনের প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ দিবসে দিনভর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শোকসভা সহ নানা কর্মসূচি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। আপনি যে কথাটা বললেন, এই রংপুর বঞ্চিত রংপুরকে আমরা আলোকিত করব। আলোকিত রংপুরের সাথে সাথে সারা বাংলাদেশকে আমরা উন্নয়নে আলোকিত করব। আমরা চাই শুধু বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যেই তো দণ্ডপ্রাপ্ত আসামি না, তার বাইরেও যারা আছে তাদেরকে অতি দ্রুত, যারা তারা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে আইনের কাছে শপথ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। দুপুরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এদিকে দিনভর স্থানীয় প্রশাসন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি সহ বিভিন্ন সংগঠন আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানান। জীবন বিলে দিয়ে কিভাবে দাঁড়ানো যায়, ফ্যাসিবাদ থেকে মুক্তি হওয়া যায়, সেটারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী সেটাকে এবং ইসলামী ছাত্র শিবির আমরা সেটাকে মনে প্রাণে ধারণ করি এবং যুগে যুগে ইনশাল্লাহ বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। 71 সালের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে আবু সাইদকে আজকে রক্ত দিতে হতো না আমাদের। পাশাপাশি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। গণভোটের 4 দফা না বুঝলে জনগণ 31 দফা কিভাবে বুঝবে? প্রশ্ন জামায়াতে আমিরের।
জুলাই শহীদ দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক শুধুই প্রতিবেশীর, জনগণের অভিপ্রায়েই চলছে পররাষ্ট্রনীতি। জীবন দিয়ে হলেও 24কে রক্ষা করা হবে বলে জানান বিরোধী দলীয় নেতা। বিস্ময়ের সাথে লক্ষ্য করল আবু সাইদ সহ জুলাই শহীদদের স্মরণে জামায়াতের স্মরণ সভা। উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় জুলাই যোদ্ধাদের অভিযোগ, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তারা। এটা একটা বিশাল বিজয়, পৃথিবীর ইতিহাসে মানে বিরল। অস্ত্র ছাড়া বিজয়, অস্ত্র ছাড়া বিজয়, হেলিকপ্টারের বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে, স্নাইপার রাইফেলের বিরুদ্ধে। এই জুলাই বিপ্লবে মূল নেতা ছিল, মূল হিরো ছিল আমাদের শহীদরা। শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম রায় ছিল এই বিপ্লবে আমাদের মাস্টার মাইন্ড। যদি পূরণ করত তাহলে আমার মতো হতভাগারা রাতের পর রাত 2 বছর হয়ে গেছে এত ট্রমাটাইজ থেকে নির্ঘুম থাকতো না। এতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমিরের জিজ্ঞাসা, গণভোটের 4 প্রশ্ন জাতি না বুঝলে 31 প্রশ্ন বুঝবে কি করে? বলেন, গণভোটের রায় সংসদে না হলে বাস্তবায়ন হবে রাজপথে। গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। এ সময় জনপ্রত্যাশার দেশ গড়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশ ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা তাদের নেই, ভারতের সঙ্গে সম্পর্ক শুধুই প্রতিবেশীর। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর ইনশাআল্লাহ। এই জন্য বরাবর বলেছি, আমাদের কোনো কৃষি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। দেশে ইনসাফ কায়েম হবেই উল্লেখ করে আলোচকরা জানান, জুলাইকে জনগণের স্মৃতি থেকে মুছে দেয়া যাবে না। জুলাইকে বাস্তবায়নের জন্য আবারও তৎপর ভূমিকা রাখতে হবে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে দেশে প্রবেশের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে 11 দলের সমাবেশে বক্তব্য দেন তিনি এ সময় অভিযোগ করেন, জুলাই সনদ ইস্যুতে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করার জন্যই জুলাই সনদ মানছে না সরকার। এ কারণেই সংস্কার বাদ দিয়ে সংবিধান সংশোধন কমিটি করেছে তারা। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার বাদ দিয়ে সংশোধনের নামে কমিটি করে জুলাইয়ের চেতনা থেকে সরে গেছে বিএনপি। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এই সংস্কার পরিষদ সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। আপনার লজ্জা করা উচিত। 17 অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর থেকে 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত 4 মাস কোনদিন বলেননি এই গণভোট, এই সংস্কার সংবিধান বিরোধী, ক্ষমতায় গিয়ে মেজরিটি পেয়ে এখন কেন সেই কথা বলছেন? শ্রদ্ধা ও ভালোবাসায় জেলায় জেলায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক বলেন, বিচার বিভাগের দুর্বলতায় 2 বছরেও শেষ হয়নি ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার। যে বুক তপ্ত বুলেটের সামনে অকুত ভয়, সেই বুকে কোটি বাঙালির ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা। 2024-এর এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওয়াসিম সহ রাজপথে প্রাণ হারান 6 জন। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই পথ ধরে হেঁটে চলছে নতুন বাংলাদেশ। চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, 2 বছরে ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। সরকারের কাছে সন্তান হত্যার বিচার দাবি করেন ওয়াসিমের বাবা। সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা, অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। যিনি নির্দেশ দেশা উনি গুলি মারাত্মের অপরাধ, যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিটি মেয়র। যে একটা বিভক্তি আমি দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের যে চেতনা, সেই চেতনা থেকে অনেক দূর সরে এসেছে তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে।
তো কাজে ওই জুলাই আগস্টের চেতনা ধারণ যতক্ষণ না করতে না পারবে ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। খুলনা ও বরিশালে জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় জুলাই চেতনা ধরে রাখার আহ্বান জানান সবাই। এছাড়া মেহেরপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, মাগুরা, নেত্রকোনা সহ জেলায় জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। এক বেদনাবিধুর দিন 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যু মুহূর্তে বদলে দেয় আন্দোলনের গতিপথ। একটি প্রাণহানি পরিণত হয় গণপ্রতিরোধের প্রতীকে। সে সময় সমন্বয়ক ও ছাত্র নেতাদের মতে শহীদ আবু সাইদের মৃত্যুতেই জুলাই আন্দোলন আরও গতি পায়। মাজহারুল ইসলামের প্রতিবেদন। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। উত্তপ্ত সেই সময়ে রংপুরে আন্দোলনের সামনের সারিতে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেদিন পুলিশের গুলিতে তার মৃত্যু মুহূর্তেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আবু সাইদ ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। সহপাঠীদের স্মৃতিচারণ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পিছিয়ে যাননি তিনি। সাবেক সমন্বয়ক ও ছাত্র নেতাদের মতে আবু সাইদের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনকে বৃহত্তর গণ আন্দোলনে রূপ দেয়। তার রক্ত মানুষের মধ্যে প্রতিবাদের নতুন শক্তি জাগিয়ে তোলে। নীরব দর্শক হয়ে থাকা অসংখ্য মানুষ নেমে আসেন রাজপথে। আবু সাইদ মাঠ ছাড়ে নাই, সে কিন্তু কথা রাখছে। তো এইটা পরবর্তী সবাইকেই অনুপ্রেরিত, যে একজন ছাত্র আবু সাইদ যদি এইভাবে মারা যেতে পারে, বুলেটের সামনে দাঁড়াতে পারে ন্যায় বিচারের জন্য, তাহলে বিবেকের তাড়না সবাইকে তখন মাঠে নামতে বাধ্য করেছে। 2 হাত পেতে দিয়ে প্রসারিত করে দিয়ে আবু সাইদ গুলি বুকে ধারণ করছে। এই দৃশ্য বাংলাদেশের আপামর জনতাকে, বিশেষত তরুণদেরকে সেই আন্দোলনে জীবন দেওয়ার জন্য আগ্রহী করে তুলেছিল, উদ্গ্রীব করে তুলেছিল, এবং মানুষেরা সেই সাহস নিয়ে, সেই প্রেরণা নিয়ে মানুষেরা শহীদ হয়েছিল। আবু সাইদকে জুলাইয়ের শহীদদের অগ্রগামী প্রতীক হিসাবে উল্লেখ করে সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতারা বলেন, তার আত্মত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। আবু সাইদের শহীদ হওয়া এবং এই 16 তারিখে জুলাই শহীদ দিবস, সেটার মধ্য দিয়ে আবু সাইদকে স্মরণে রাখা, সেটা বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্তই স্মরণে রাখবে। বিচার নিশ্চিত যদি আমরা করতে না পারি, তাহলে এই বাংলাদেশে ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে আজ হোক কাল হোক ভোগ করতেই হবে। আবু সাইদ তো এই আন্দোলনের মনে করি শহীদদের ইমাম, বা এই আন্দোলনের নেতৃত্ব, এক প্রকার স্পিরিচুয়াল নেতৃত্ব কিন্তু আবু সাইদ হয়ে উঠেছিল। এবং আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। ফলে আবু সাইদের মৃত্যু আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাসের পাতায় 16 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, এটি একটি মোড় বদলের দিন। আবু সাইদের মৃত্যু আজও স্মরণ করা হয় জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যার সমাধান হয়ে যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন অনুষ্ঠান সহ নানা দাবি জানানো হয়। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নির্ভর করছে ভারত সরকারের উপর। তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে ফেরানো নিয়ে চলছে নানা তৎপরতা ও আলোচনা। সম্প্রতি তার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যে তৈরি হয় আলোড়ন।
বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নির্ভর করছে ভারত সরকারের উপর। দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে। একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে। এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের অধিবেশনে বিষয়টি তুলে ধরা হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা চাচ্ছি। আমাদের আগামী সেপ্টেম্বরে ইউএন অ্যাসেম্বলি যে সেশন হবে, এখানে আমরা আরও জোরদারভাবে রোহিঙ্গার উপরে একটা সেশন রাখবো। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। এর আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয় ঢাকায় নিযুক্ত 5 ইউরোপীয় রাষ্ট্রদূতের। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি পূরণ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরেছেন বলেও দাবি তার। এছাড়া শেখ হাসিনার সাজা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে কাজ চলছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কদিন ধরেই উত্তপ্ত রাজপথ। বৈরী আবহাওয়ায় এইচএসসির পরীক্ষা নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার হয়েছে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রীর দাবি মেনে নেয়ায় পড়ার টেবিলে ফিরেছেন বেশিরভাগ পরীক্ষার্থী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি সরকার নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় জানিয়ে তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনাকেও ফেরাতে কাজ চলছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে। দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারতে আটক ওসমান হাদি হত্যায় অভিযুক্ত 3 জনকে দেশে ফেরাতে ওই দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেনি। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কৃষক শক্তির আয়োজন অনুষ্ঠিত কৃষক সমাবেশে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল কিনছে না সরকার, এতে দেশের কৃষি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তিস্তা পরিকল্পনা নিয়ে সরকার চীন সফর করেছে প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারে নাই। এবং এই উত্তরাঞ্চলে যেহেতু বিরোধী দলের বেশিরভাগ এমপি হচ্ছে বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, রংপুরে বড় বড় বাজেট, উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও 1171 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই 3 জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে 2 জন ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 779 জনের মৃত্যু হলো। এদিকে ডেঙ্গুতে মারা যাওয়া 2 জনই ঢাকা বিভাগের। এ পর্যন্ত ডেঙ্গুতে 32 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন 9,676 জন। উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে হাজার হাজার বাংলাদেশি। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অধিকাংশকেই দেশে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। শুধুমাত্র জুন মাসেই কম্বোডিয়া থেকে দেশে ফিরেছে প্রায় 600 বাংলাদেশি। এদিকে প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মূলত কার্যক্রম হলো আমাদের রোল থাকে একটা মেয়ের রোল। উন্নত যে দেশগুলো ইউরোপ হতে পারে, মিডল ইস্ট হতে পারে, আমরা ওইগুলো টার্গেট করে একজন ব্যক্তির প্রোফাইলে যাই। অনেক সময় আমাদের কোম্পানির যে মডেল থাকে সেই মডেল দিয়ে তার সাথে 1-2 বার ভিডিও কলে কথা বলানো হয়। এরপরে ধীরে ধীরে ওরে আমরা পরিচয় করে দিই স্ক্যামের যে আমাদের প্ল্যাটফর্মটা সেটার সাথে পরিচয় করাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় উচ্চ বেতনে কম্পিউটার অপারেটর পদে লোভনীয় চাকরির প্রলোভনে পড়ে এভাবেই নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি তরুণ। সরকারি সংস্থা বিএমইটির অনুমোদন নিয়েই বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি পাঠাচ্ছে দেশীয় দালাল ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি। সম্পূর্ণ বৈধ পথে বাংলাদেশ থেকে প্রথমে কম্বোডিয়ার রাজধানী নমপেনে নিয়ে যাওয়া হয় প্রবাসীদের। এরপর সেখানে তাদের তুলে দেওয়া হয় দেশটিতে থাকা দালাল চক্রের হাতে। মূলত তাদের হাত ধরে কম্বোডিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইবার স্ক্যাম কম্পাউন্ডগুলোতে বিক্রি করে দেওয়া হয় তাদের। শুরু হয় এক বন্দি জীবন, যেখানে তাদের একমাত্র কাজ উন্নত বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। আর যদি কেউ এই কাজ করতে রাজি না হয় অথবা টার্গেট পূরণে ব্যর্থ হয় তাহলে শুরু হয় অমানবিক নির্যাতন। ডেইলি টার্গেট, সাপ্তাহিক টার্গেট, মান্থলি টার্গেট, 3 রকম টার্গেট থাকে। কোনো একটা যদি ফিল আপ করতে না পারে তাহলে টর্চার করে, ইলেকট্রিক স্টিকগুলো দিয়ে টর্চার করে। চুপুর সব খুলে তারপরে বিভিন্ন জায়গাগুলোতে ইলেকট্রিক শক দেওয়া হয়, হুটহাট বাড়ি দেওয়া হয়, ঘুষা দেয়। বিএমইটির তথ্য অনুযায়ী 2024 সাল থেকে চলতি বছর পর্যন্ত গেল 2.5 বছরে বাংলাদেশ থেকে কম্বোডিয়া গেছে 17,013 জন। এর মধ্যে গেল 6 মাসে গিয়েছেন 3,660 জন। প্রতারণার ফাঁদে পড়ে শুধুমাত্র গেল জুনে দেশে ফেরত এসেছেন 583 জন। কম্বোডিয়ায় জনশক্তি রপ্তানি করে প্রতারণার ফাঁদে ফেলার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায় স্যাম ইন্টারন্যাশনালের বিরুদ্ধে। বাইরার ওয়েবসাইটে দেওয়া ঠিকানা অনুযায়ী রাজধানীর শান্তিনগরে গেলে প্রতিষ্ঠানটির অস্তিত্বই মেলেনি। এখানে ছিল তো আমরা পুরানি ছিল, আগে ছিল, এখন আর নাই। ওইখানে অফিস করে, এখন নতুন অফিস। তবে পল্টনে স্যাম ইন্টারন্যাশনালের নতুন ঠিকানায় স্টার নিউজ। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার আব্দুস সাত্তারের সঙ্গে দেখা করতে চাইলেও অনেকক্ষণ অপেক্ষা করিয়ে জানানো হয় তিনি কথা বলতে প্রস্তুত নন। আপনারা কথা বলবেন, তবে এই জন্য এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, কেউ বৈধভাবে কোনো দেশ থেকে ভিসা নিয়ে আসলে তাদের বাধা দেওয়ার সুযোগ নেই। যে সমস্ত এজেন্সিগুলো এই প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে আমরা ব্যবস্থা নেই। কিন্তু কম্বোডিয়া থেকে পত্রপত্রিকা মাঝে মাঝে দেখি যে এতজন আসতেছে, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে সেইভাবে খুব উল্লেখযোগ্য সঙ্গে অভিযোগ করে না। অভিযোগ না করলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। এ বিষয়ে অভিবাসন খাত নিয়ে গবেষণা করা বেসরকারি প্রতিষ্ঠান রামরুর নির্বাহী পরিচালক বলেন, কম্বোডিয়ার সঙ্গে যেহেতু বাংলাদেশের জনশক্তি রপ্তানি নিয়ে চুক্তি নেই, তাই সেখানে শ্রমিক পাঠানোর আগে সরকারকে আরও বেশি সচেতন হতে হবে। যে আসলে সেখানে কোনো মার্কেট আছে কি না সেটা যাচাই করে এমওইউর মাধ্যমে লোক নেয়ার ব্যবস্থা যদি থাকে করতে হবে। বিএমইটিরও অনেকটাই দায়, কারণ তার দায় হচ্ছে এই পুরো জায়গাটাকে একটা নিয়মের ভেতরে আনা, মনিটরিংয়ের ভেতরে রাখা। আন্তর্জাতিক বিভিন্ন চাপে কম্বোডিয়ার সরকার দেশটিতে থাকা বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টারগুলোতে অভিযান শুরু করলেও নতুন করে আবার তারা কার্যক্রম শুরু করেছে বলে জানান ভুক্তভোগীরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ধর্মকে পুঁজি করে রাজনৈতিক বিভাজন বিশ্বাস করে না বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি বিশেষ অপশক্তি 71 থেকে বারবার আঘাত করে আসছে।
তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন স্থানীয় সরকার মন্ত্রী। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ তার ভক্তদের দর্শন দিতে রাজপথে নেমে আসেন, তাই আজ রথযাত্রা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় দেখা যায়। পূজা অর্চনা শেষে শুরু হয় রথ টানার আনুষ্ঠানিকতা। এখানে জগন্নাথের কি ব্যাপারতে এসেছি, সবার জন্য, দেশবাসী সবার জন্য যেন ভালো রাখে জগন্নাথ। আমরা সনাতনীরা একত্রভাবে জাগ্রতভাবে একটা অনুষ্ঠানকে উদযাপন করতে পারতেছি। রথযাত্রাকে ঘিরে বিভিন্ন স্থানে কীর্তন, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। সবথেকে বড় মন্দির স্থাপনে বিএনপি সরকারের কাছে সহযোগিতাও চাওয়া হয় অনুষ্ঠান থেকে। সারা বাংলাদেশে এই গত বছর থেকেও এবার বেশি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে একমাত্র এই বিএনপি সরকারের সহযোগিতায়, ফলে এতটা সম্ভব হয়েছে। রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের রাজনীতিতে ধর্মভিত্তিক বিভাজনের সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ধর্মের, সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। ভক্তদের বিশ্বাস, এই রথযাত্রা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ভক্তি, ঐতিহ্য, সম্প্রীতিরও প্রতীক। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। এক রাতে ইরানে দুদফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানমুখী জাহাজেও চালিয়েছে হামলা। বিপরীতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান। ট্রাম্পের দাবি, সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। জবাবে ইরানের স্পিকার বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের শর্ত না মানে তাহলে সেটি থেকে বেরিয়ে যাবে তেহরানও। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের দিকে যাচ্ছিল একটি খালি ট্যাঙ্কার। মাঝপথেই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে এভাবেই সেটিকে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। একই দিনে হরমুজ প্রণালী ঘিরে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় একাধিক দফায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম বলছে, গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন ও নৌ সক্ষমতা সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। তাদের দাবি, ইরানের বন্দরগামী আরও দুটি বাণিজ্যিক জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোকেও ফিরিয়ে দেওয়া হয়। এসব হামলার জবাবে বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনে শোনা যায় সতর্কতা সাইরেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। তেহরানের অভিযোগ, সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইরানকে ফের যুদ্ধে টেনে এনেছে যুক্তরাষ্ট্র। নতুন করে শুরু করা এই হামলায় হতাহত হয়েছে ৩ শতাধিক ইরানি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে। বলেন, দেশটির আচরণের উপরই নির্ভর করবে মার্কিন সিদ্ধান্ত। ইরানের অবস্থা খুব খারাপ। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। কি করা যায় তা পরে আমরা ঠিক করব, তবে তারা যেন ভালো আচরণ করে। ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের শীর্ষ আলোচক ও স্পিকার বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক ভাঙলে সেটিকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন বোধ করে না ইরান। এদিকে দেশের ভেতর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করব। আমাদের সবচেয়ে বড় শক্তি জাতীয় ঐক্য। এমন কোনো কথা বা কাজ করা যাবে না যা সমাজে বিভক্তি তৈরি করে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলছে, পূর্ণমাত্রার সংঘাতে ফিরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই এর মূল্য দিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।